চারপাশের নিস্তব্ধতা চিরে হয়তো কোনো একটি গুলির শব্দ বুক এফোড় করে দিয়েছিল। সেই একটি বুলেট কেবল একজন মানুষের শরীর ভেদ করেনি, সেটি ভেদ করেছিল একটি স্বাধীন রাষ্ট্রের অদম্য তারুণ্যের স্পিরিটকে। তার নাম ছিল ওসমান হাদি। বাংলাদেশের রাজনীতির আকাশে তিনি ধূমকেতুর মতো এসেছিলেন। তার চোখে মুখে ছিল এমন এক আগুন যা দেখে ক্ষমতার অলিন্দে বসে থাকা বাঘা বাঘা দুর্নীতিবাজ আর স্বৈরাচারীদের মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যেত। তিনি কোনো প্রথাগত রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন সাধারণ ছাত্র জনতার সেই অবদমিত ক্ষোভের এক জ্বলন্ত আগ্নেয়গিরি। তিনি যখন কথা বলতেন তখন মনে হতো যেন কোটি মানুষের বুকের ভেতর জমে থাকা অব্যক্ত কথাগুলো তার কণ্ঠ দিয়ে গগনবিদারী হুঙ্কার হয়ে বেরিয়ে আসছে। কিন্তু রাজনীতি, বিশেষ করে ভূ রাজনীতির দাবার বোর্ড বড়ই নিষ্ঠুর। সেখানে যখন কোনো সাধারণ বোর্ডে বা সৈন্য রাজার দিকে সরাসরি চোখ তুলে তাকায়, তখন তাকে বোর্ড থেকে সরিয়ে দেওয়ার জন্য শুরু হয় এক পৈশাচিক অদৃশ্য খেলা। ওসমান হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো একটি অমীমাংসিত হত্যাকাণ্ড। কিছু ধোঁয়াশা আর অনেকগুলো প্রশ্ন চিহ্ন রেখে চিরতরে নিভে গেল সেই তারুণ্যের আগুন। সবাই ভেবেছিল হয়তো এই হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য কোনোদিনও জানা যাবে না, কিন্তু ইতিহাসের এক অদ্ভুত নিয়ম আছে, সত্য কখনো চিরকাল কবরের নিচে চাপা পড়ে থাকে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যা আক্ষরিক অর্থেই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক গোয়েন্দা মহলে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের সৃষ্টি করেছে। তার সেই বক্তব্য অত্যন্ত গুরুতর একটি প্রশ্নকে দিনের আলোর মতো সামনে এনে দাঁড় করিয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রধান কৌশলবিদ অমিত শাহের কোনো ভূমিকা ছিল? যদি এই সন্দেহ সত্য হয় তবে প্রশ্ন জাগে, দিল্লির রায়সিনা হিলে বসে থাকা ভারতের মতো একটি বিশাল পরাশক্তির অঘোষিত নাম্বার 2 অমিত শাহ কেন বাংলাদেশের একজন তরুণ নেতা ওসমান হাদিকে এত বড় হুমকি মনে করেছিলেন? অমিত শাহের মতো একজন ঝানু ধুরন্ধর এবং চরম বাস্তববাদী রাজনীতিক কেন একজন তরুণকে ভয় পাবেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে ওসমান হাদি আসলে কে ছিলেন বা কি ছিলেন। ওসমান হাদি কেবল একজন রক্তমাংসের মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি আইডিওলজি বা মতাদর্শের জীবন্ত প্রতীক। তিনি ছিলেন বাংলাদেশের সেই জুলাই আগস্টের রক্তস্নাত বিপ্লবের অন্যতম এক নির্ভীক কণ্ঠস্বর, যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে কথা বলতেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে একটি দেশের তরুণ সমাজ যদি একবার মৃত্যু ভয়কে জয় করতে তবে পৃথিবীর কোনো পরাশক্তি বা কোনো স্বৈরাচার তাদের রুখতে পারে না। সাউথ ব্লকের কর্তারা খুব ভালো করেই জানতেন ওসমান হাদির এই স্পিরিট বা চেতনা যদি একবার পুরো দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারতের তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে, তবে মোদী সরকারের সেই উগ্র হিন্দুত্ববাদী রিগড সিস্টেম বা জালিয়াতির সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা ওসমান হাদিকে ভয় পেতেন না, তারা ভয় পেতেন সেই সাহসকে, তারা ভয় পেতেন সেই প্রতিবাদের ভাষাকে। তাই তারা ভেবেছিল ওসমান হাদিকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় তবে হয়তো সেই রাজনৈতিক সাহস এবং তারুণ্যের আগুন চিরতরে স্তব্ধ হয়ে যাবে। কিন্তু তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করেছিলেন। তারা বুঝতে পারেননি যে মানুষকে হত্যা করা যায়, কিন্তু একটি আইডিওলজি বা চেতনাকে কখনোই বুলেট দিয়ে খুন করা যায় না। দৃশ্যপাট বদল। 1000 কিলোমিটার দূরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর, সেখানে আজ লাখো তরুণের ঢল। ভারতের বেকারত্ব, প্রশ্ন ফাঁসের দুর্নীতি আর ফ্যাসিবাদের বিরুদ্ধে এক চূড়ান্ত লড়াইয়ে নেমেছে জেনজি প্রজন্ম। তারা নিজেদের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা আরশোলা জনতা পার্টি। পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর পেলেট গানের আঘাত সহ্য করেও তারা 1 ইঞ্চিও পিছু হটছে না। আর এই লাখো তরুণের সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে যিনি মোদী সরকারের ভিত কাঁপিয়ে দিচ্ছেন, যিনি অমিত শাহের চোখের ঘুম হারাম করে দিয়েছেন, তার নাম অভিজিৎ দীপক। যে কেউ যদি একটু মনোযোগ দিয়ে অভিজিৎ দীপকের দিকে তাকান তবে তার বুকের ভেতরটা এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠবে। এই ছেলেটি কে? দুজনের কথা বলার ধরন সেই একই আগ্রাসী, অথচ অত্যন্ত লজিক্যাল শরীরী ভাষা, সেই একই অবয়ব, একই স্টাইল, একই ব্যক্তিত্ব। আর সবচেয়ে বড় কথা, ক্ষমতার সামনে, বন্দুকের নলের সামনে ঠিক একই রকম নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়ানোর মধ্যে রয়েছে এক অকল্পনীয় বিস্ময়কর মিল। দেখে মনে হয় যেন ওসমান হাদি ফিরে এসেছেন। সাউথ ব্লক ভেবেছিল তারা একজনকে সরিয়ে দিয়ে একটি কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে সেই একই কণ্ঠ, সেই একই দ্রোহের আগুন আজ কাঁটাতারের সীমান্ত পেরিয়ে এক নতুন অবয়বে, নতুন নামে ফিরে এসেছে খোদ তাদেরই রাজধানীতে। ইতিহাসের পাতায় এমন অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে একটি বিপ্লবের আগুন এক দেশ থেকে অন্য দেশে আছড়ে পড়ে, কিন্তু একজন মানুষের রাজনৈতিক সত্তা, তার সাহসের এমন নিখুঁত পুনর্জন্ম খুব কমই দেখা গেছে। অভিজিৎ দীপক যখন যন্তর মন্তরে দাঁড়িয়ে মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, তখন তার সেই অঙ্গভঙ্গিতে, তার সেই আঙুল তুলে কথা বলার স্টাইলে বাংলাদেশের মানুষ যেন তাদের হারিয়ে যাওয়া সেই ওসমান হাদিকে খুঁজে পায়। অমিত শাহ হয়তো ভেবেছিলেন ঢাকার রাজপথের ওই স্ফুলিঙ্গ তিনি চিরতরে নিভিয়ে দিয়েছেন,
কিন্তু আজ যখন তিনি তার শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে বসে সিসিটিভি ক্যামেরায় অভিজিৎ দীপককে দেখেন, তখন তার কপালে নিশ্চয়ই বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। তিনি হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। তিনি হয়তো ভাবেন, যাকে আমি শেষ করে দিয়েছিলাম সে আবার এখানে কিভাবে এলো? এটি কোনো ভৌতিক গল্প নয়, এটি হলো বিপ্লবের এক অমোঘ ঐশ্বরিক নিয়ম। যখন কোনো পরাশক্তি ন্যায়ের কণ্ঠকে অন্যায়ভাবে স্তব্ধ করে দেয়, তখন প্রকৃতি তার নিজস্ব নিয়মে সেই কণ্ঠকে শতগুণ শক্তিশালী করে জালিমের ঘরের ভেতরেই জন্ম দেয়। ওসমান হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া গেছে ঠিকই, কিন্তু যে রাজনৈতিক সাহস, প্রতিবাদের ভাষা এবং তারুণ্যের আগুন তিনি ধারণ করতেন, তা আজ অভিজিৎ দীপকের মধ্যে আক্ষরিক অর্থে এক নতুন মাত্রা পেয়েছে। অভিজিৎ আজ শুধু ভারতের তরুণদের নেতাই নন, তিনি হলেন দক্ষিণ এশিয়ার সেই নিপীড়িত, বঞ্চিত এবং অধিকার হারা প্রতিটি তরুণের এক অদম্য হুঙ্কার। ভারতের রাজপথে আজ যে ককরোচ জনতার পার্টির আন্দোলন চলছে, তার শেকড় কোথায় লুকিয়ে আছে জানেন? এর শেকড় লুকিয়ে আছে বাংলাদেশের সেই রক্তাক্ত জুলাই বিপ্লবে। ভারতের এই জেনজি প্রজন্ম আজ প্রকাশ্যে স্বীকার না করলেও তাদের মনস্তত্ত্বে, তাদের রণকৌশলে বাংলাদেশের সেই জুলাই বিপ্লবের গভীর এবং অনস্বীকার্য প্রভাব রয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা যখন ইন্টারনেট শাটডাউন, পুলিশের গুলি আর হেলমেট বাহিনীর হামলাকে তুচ্ছ করে একটি 15 বছরের পুরনো পরাক্রমশালী স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তখন ভারতের তরুণেরাও তাদের মোবাইল স্ক্রিনে সেই দৃশ্যগুলো দেখেছিল। তারা দেখেছিল কিভাবে মৃত্যু ভয়কে জয় করতে হয়। আর সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ওসমান হাদি। তার সেই সাহস, তার সেই আত্মত্যাগ ভারতের তরুণদের মগজে এমন এক বীজ বপন করেছিল, যা আজ যন্তর মন্তরের মাটিতে এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। সাউথ ব্লকের কর্তারা এতদিন ভাবতেন তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবেন, কিন্তু আজ বাংলাদেশের একটি বিপ্লব, বাংলাদেশের একজন হারানো তরুণের রাজনৈতিক স্পিরিট পুরো ভারতের শাসন ব্যবস্থাকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিচ্ছে। রাত গভীর হচ্ছে। দিল্লির রায়সিনা হিলে আজ হয়তো কোনো ঘুম নেই। মোদী সরকার তাদের উগ্রবাদী রাজনীতি আর আধিপত্যবাদের চর্চা করতে গিয়ে ভারতকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফেরার কোনো পথ তাদের সামনে খোলা নেই। সাউথ ব্লকের সেই সুরক্ষিত কক্ষে আজ হয়তো অমিত শাহ তার নিজস্ব গোয়েন্দাদের নিয়ে বসে আছেন। তিনি হয়তো ভাবছেন, অভিজিৎ দীপককেও কি ওসমান হাদির মতো সরিয়ে দেওয়া যায়? কিন্তু তিনি জানেন এবার আর সেই সুযোগ নেই, কারণ এখন আর শুধু একজন অভিজিৎ নেই। ভারতের রাস্তায় আজ লাখো অভিজিৎ দীপকের জন্ম হয়েছে। আগামী কয়েকটা মাস ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। মোদী সরকার কি পারবে এই আসন্ন গণ অভ্যুত্থানের সাইক্লোন থেকে নিজের মসনদ বাঁচাতে, নাকি ইতিহাসের এক অমোঘ নিয়তি হিসেবে চরম অপমান আর লাঞ্ছনার মধ্য দিয়ে তাদের গদিচ্যুতি ঘটবে? আর যেদিন এই স্বৈরাচারের পতন ঘটবে, যেদিন ভারতের আকাশ থেকে ফ্যাসিবাদের কালো মেঘ চিরতরে সরে যাবে, হয়তো সেই স্বৈরাচার মুক্ত ভারতের কোনো এক উজ্জ্বল সকালে হাজারো জনতার সামনে দাঁড়িয়ে অভিজিৎ দীপক নিজেই একটি চরম সত্য স্বীকার করবেন। হয়তো সেদিন তিনি তার বক্তৃতায় বলবেন, আমাদের এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল বাংলাদেশের সেই জুলাই বিপ্লব। আর আমার ভেতরে যে সাহস, যে আগুন আপনারা দেখেছেন, তা আমি ধার করেছিলাম সীমান্তের ওপারের এক অকুতোভয় বীরের কাছ থেকে, যার নাম ছিল ওসমান হাদি। অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। মেঘ ঘনীভূত হচ্ছে আর ইতিহাস নিঃশব্দে অপেক্ষা করছে এক প্রলয়ঙ্কারী সাইক্লোনের, যে সাইক্লোন ধুয়ে মুছে সাফ করে দেবে রিগড সিস্টেমের সমস্ত অহংকার। ওসমান হাদি হয়তো আজ নেই, কিন্তু তার সেই অমর স্পিরিট আজ সাউথ ব্লকের কবর খোঁড়ার কাছে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে।